আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, পরিমাপ পদ্ধতি নিয়ে। তো এখানে প্রথম যে কনসেপ্টটা আমরা নেব সেটাকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি বা বলা হয় ভৌত রাশি। ফিজিক্যাল কোয়ান্টিটির প্রথম প্রশ্ন যদি আমি বলি যে জিনিসটা কি, সেটা হচ্ছে পরিমাপযোগ্য রাশি, অর্থাৎ যে সমস্ত কোয়ান্টিটিকে আমরা মেজার বা পরিমাপ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে পরিমাপ করার পদ্ধতিটা কি। পরিমাপ করার পদ্ধতিটা হচ্ছে যে কম্পেয়ার করা বা তুলনা করা। কিরকম? ধরো তোমাকে একটা স্কেল দিয়ে দেওয়া হলো, এই স্কেলে ছোট যে ঘরগুলো আছে সেই ছোট ঘরগুলার এক একটা ছোট ঘরের দৈর্ঘ্য হচ্ছে যে 1 সেন্টিমিটার। তো এই স্কেলের সাহায্যে তোমাকে বললো কি না, কোনো কিছু একটা দণ্ডের দৈর্ঘ্য তোমাকে মেজার করতে বললো। তার মানে এই যে দণ্ডের যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটা এই 1 সেন্টিমিটারের কত গুণ? 1 সেন্টিমিটারের এক্ষেত্রে 2 গুণ, তার মানে 2 সেন্টিমিটার। তো যত গুণ হবে সেটাই হচ্ছে যে তার পরিমাপ। তো এটাকে প্রকাশ করি আমরা এরকম ভাবে, এন ইন্টু ইউ। এনটা কি? এনটাকে বলা হয় তার ম্যাগনিটিউড অথবা মান, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, সংখ্যা। আর ইউটা কি? ইউকে বলা হয় ইউনিট, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যে নির্দিষ্ট পরিমাণের ওই মেজারমেন্টটা কত গুণ, সেই নির্দিষ্ট পরিমাণকে আমরা বলবো ইউনিট বা একক। ঠিক আছে? তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এখানে গুণ আকারে লিখি, কিন্তু সাধারণত আমরা লিখে নেই, গুণ সাইনটা দেই না, এন ইন্টু ইউ লিখে দেই। এক্ষেত্রে যেমন এটাকে বলা হয় ইউনিট আর এটাকে বলা হয় তার ম্যাগনিটিউড বা মান। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো হিউম্যান ইমোশন, ইমোশনকে একটা কোয়ান্টিটি ঠিকই, কিন্তু এটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো না। কারণ কি? কারণ হচ্ছে যে এই হিউম্যান ইমোশনকে আমরা মেজার করতে পারবো না। অর্থাৎ কেউ ধরো রেগে যাচ্ছে, তো সেই ছোট্ট একটা রেগে যাওয়ার পরিমাণটা কত এবং তার রেগে যাওয়ার পরিমাণটা তার রেগে যাওয়ার পরিমাণের কত গুণ, সেটাকে আমরা মেজার করতে পারবো না। তার মানে এটা একটা কোয়ান্টিটি যেটাকে আমরা উপলব্ধি সবকিছুই করছি, কিন্তু আমরা এটাকে মেজার করতে পারছি না। তার মানে কি হবে? এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। ফিজিক্যাল কোয়ান্টিটি তাকেই বলবো যার মেজার করা সম্ভব এবং কোনো একটা ইউনিটের সাপেক্ষে কম্পেয়ার করে। ঠিক? তো এক্ষেত্রে এই কোয়ান্টিটিটা তোমাদের মাথায় রাখতে হবে, এন ইন্টু ইউ, এটা হচ্ছে মেজারমেন্ট প্রসেস। এইবার আরেকটা কথা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে অন্য যদি তুমি একটা স্কেল নাও যার ইউনিট আলাদা, তো সেক্ষেত্রে যে দণ্ডটার তুমি মেজার করছো তার কিন্তু দৈর্ঘ্যের কোনো রকম কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ক্ষেত্রে পরিবর্তন কার হচ্ছে? ইউনিটের চেঞ্জ হচ্ছে। তার মানে আমি বলতে পারি কিনা দেখো তো, প্রথম ইউনিটের ক্ষেত্রে তার ম্যাগনিটিউড পেয়েছিলাম এরকম, দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে তার ম্যাগনিটিউড পেয়েছি এরকম। তো যেহেতু দণ্ডটার দৈর্ঘ্যের কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে আমি বলতে পারি যে এন ইন্টু ইউ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে এন ইজ প্রপোর্শনাল টু 1/ইউ। অর্থাৎ তোমার যদি একক ছোট হয় তাহলে ম্যাগনিটিউডকে কি হতে হবে? বড় হতে হবে। তুমি যদি সেন্টিমিটার স্কেলে করো তাহলে এটা হয় যে 2 সেন্টিমিটার, কিন্তু যদি এটা তুমি মিটার স্কেলে করো তখন তোমার কি হয়ে যাবে? সেটা দাঁড়াবে 0.02 মিটার। তার মানে 0.02, দেখো এই ম্যাগনিটিউডটা কমে গেছে কারণ এটা বেড়ে গেছে। ইউনিট ইউনিট বেড়ে গেলে ম্যাগনিটিউডকে কি করতে হবে? ফল হতে হবে। এর পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে যে টাইপস অফ ইউনিটস, ইউনিটের প্রকারভেদ। তো ইউনিটের প্রকারভেদ আমরা দুরকম ভাবে করব। এক রকমের মধ্যে ফেলাচ্ছি 3টে ভাগ। একটা হচ্ছে রেশিও, দ্বিতীয়টা হচ্ছে স্কেলার, আর তৃতীয়টা হচ্ছে তোমার ভেক্টর। তো প্রথমে আসি রেশিও। রেশিও হচ্ছে যে এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা টাইপস অফ ইউনিট না বলে টাইপস অফ কোয়ান্টিটি বলে দিই। রেশিও হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু এটা কি হয় না, সেম ইউনিটের রেশিও হয়। সেম ইউনিটের রেশিও হওয়ার জন্য কি হয় না, এর কোনো ইউনিট থাকে না, একক থাকে না। উদাহরণ হিসাবে বলা হলো আপেক্ষিক ঘনত্ব। কি বলা হয়? বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে দুজনের ঘনত্ব ঘনত্ব দুটো একক কি হচ্ছে? সেম হচ্ছে। তার মানে কি হলো, এর কোনো রকম কোনো একক থাকে না। স্কেলার, স্কেলারের তোমার মান আছে কিন্তু অভিমুখ নেই, জানা আছে এটার মান প্লাস অভিমুখ দুটোই আছে। তো স্কেলারের ক্ষেত্রে একটা কথা বলবো, এখানে কিন্তু প্লাস মাইনাস সাইন
দুটোই ব্যবহার করি, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে মাইনাস সাইন কিন্তু কোনো অভিমুখকে ইন্ডিকেট করে না, যেমন -10°C কোনো অভিমুখকে ইন্ডিকেট করছে না। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এর যোগ বা বিয়োগ করার সময় আমরা অ্যালজেব্রার যে রুলস ব্যবহার করেছিলাম অঙ্কে, সেই রুলস আমরা এখানে ব্যবহার করব। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হয়, ভেক্টরের ক্ষেত্রে যেহেতু মান এবং অভিমুখ আছে, এর মাইনাস সাইন একটা ডাইরেকশনকে ইন্ডিকেট করে, আর এক্ষেত্রে এর যোগ বা বিয়োগ তোমার ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, ভেক্টর বীজগণিত এর নিয়ম মেনে চলে। তাহলে এটা হয়ে গেল তোমার এক রকমের ক্লাসিফিকেশন। আরেক রকমের ক্লাসিফিকেশনের মধ্যে কি আসছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে তোমার ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল বা মৌলিক যেটা, সেটা হচ্ছে যে এমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যে কোয়ান্টিটিকে অন্য কোনো কোয়ান্টিটির সাহায্যে প্রকাশ করা যায় না। উদাহরণ হিসেবে বলছি, ধরো মাস বা ভর, ভরকে তুমি না সময় না দৈর্ঘ্য এর সাহায্যে প্রকাশ করতে পারবে না, তাহলে কি হলো, এটা একটা মৌলিক রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হলো। এরপর এমন কিছু কোয়ান্টিটি আছে যেটাকে কি করা হয়, মৌলিক কোয়ান্টিটির সাহায্যে প্রকাশ করা হয় বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্যে প্রকাশ করা হয়, সেই সমস্ত কোয়ান্টিটিকে আমরা বলি ডিরাইভড কোয়ান্টিটি। যেমন ধরো ফোর্স, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু লেন্থ ইন্টু টাইম টু দি পাওয়ার -2। তাহলে এখানে মাস, লেন্থ এবং টাইম এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বা মৌলিক, আর ডিরাইভড হচ্ছে যে এফ। হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো কি কি আছে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি সেগুলো কি কি আছে, সেগুলো সাধারণত 7টা আছে। এক হচ্ছে তোমার মাস, দ্বিতীয় নাম্বার লেন্থ, তৃতীয় নাম্বার টাইম, চতুর্থ নাম্বার টেম্পারেচার, 5 লুমিনাস ইন্টেন্সিটি, 6 ইলেকট্রিক কারেন্ট, 7 অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এই 7টা মৌলিক রাশি আমরা সাধারণত ব্যবহার করব। এছাড়াও আরো দুটো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার প্লেন অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেল। তাহলে এই টোটাল এইগুলো হচ্ছে যে আমরা মৌলিক রাশি হিসেবে ট্রিট করবো এদেরকে। নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড ইউনিটস। এখানটা একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবে। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে যে রিলেটেড ইউনিটস আছে তাকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিটস, আর ডিরাইভড কোয়ান্টিটির সঙ্গে যে ইউনিটস থাকে তাকে বলা হয় ডিরাইভড ইউনিটস। এটা সোজা কথা, কিন্তু এখানে মেন কথা যেটা বলতে চাইবো, যেটা কোশ্চেনে প্রচুর আসে সাধারণত, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল ইউনিটকে আমরা নিজের মতো করে সিলেক্ট করতে পারি। যেমন আমরা সাধারণত ফান্ডামেন্টাল ইউনিটসকে ব্যবহার করেছি এম, এল, টি, এদেরকে ফান্ডামেন্টাল ইউনিটস ব্যবহার করেছি। এবার তোমাকে বলা হলো কোশ্চেনে যে ধরো এরিয়া হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস, এরিয়া যদি ফান্ডামেন্টাল ইউনিটস হয় আর তার সঙ্গে সঙ্গে এম আর টি কেও বলে দিল ফান্ডামেন্টাল ইউনিটস, এবার তোমাকে বললো যে এফ এর মাত্রা বের করো ওই ফান্ডামেন্টাল ইউনিটসকে কাজে লাগিয়ে। ঠিক আছে, তখন তোমাকে করতে হবে কি, এরিয়া এ এর যে ইউনিট আছে সেটাকে যদি ডাইমেনশন আকারে লেখা হয় সেটা হচ্ছে এটা, তাহলে আমাকে করতে হবে এল ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার -2 এরকম করে লিখলাম, লিখে এম এল টি টু দি পাওয়ার -2 এরকম করে লেখার পর এম এল কে লিখলাম এ টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে গেল ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে প্রকাশ করা। এক্ষেত্রে লক্ষ্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল ইউনিট যেটা আছে সাধারণত আমরা আগের যেগুলো বললাম ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, সাধারণত আমরা সেটাকে নেই স্ট্যান্ডার্ড হিসেবে। কিন্তু যদি তোমাকে প্রশ্নে বলা থাকে যে অন্য কোনো কোয়ান্টিটি যেটা ডিরাইভড কোয়ান্টিটিও হতে পারে সেইটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন আসে যে এরকম করে প্রকাশ করো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্যে। তো সেক্ষেত্রে তোমাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে। এর পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে সিস্টেম অফ ইউনিটস। সিস্টেম অফ ইউনিটস মানে এটা কতগুলো কালেকশন অফ ইউনিটস কে একসঙ্গে সিস্টেম অফ ইউনিটস বলা হয়েছে। সাধারণত আমরা 4 রকমের সিস্টেম অফ ইউনিটস নিয়ে কাজ করি। একটা হচ্ছে এমকেএস সিস্টেম, একটা হচ্ছে সিজিএস সিস্টেম, আরেকটা হচ্ছে এফপিএস,
আরেকটা যেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে এসআই সিস্টেম। এমকেএস এ লেন্থ যেটা আছে তার ইউনিট হচ্ছে যে তোমার মিটার, মাস তার ইউনিট হচ্ছে কেজি, টাইমের ইউনিট সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে এটা সেন্টিমিটার, এটা গ্রাম, আর এটা সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে হয়ে যাবে ফুট, আর এটা হচ্ছে তোমার পাউন্ড, আর এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এসআই হচ্ছে স্পেশাল সিস্টেম, যেটা হচ্ছে এমকেএস সিস্টেমের এক্সটেনশন, হচ্ছে এমকেএস সিস্টেমের যেগুলো আছে সেইগুলো। আর তার সাথে সাথে তোমার ইলেকট্রিসিটি মানে কারেন্টের যে ইউনিট অ্যাম্পিয়ার সেটাকে ব্যবহার করা হয়, ম্যাগনেটিজম, টেসলা, আর হচ্ছে তোমার হিট। ঠিক আছে, এই সমস্ত এক্সট্রা যে ফান্ডামেন্টাল ইউনিট আছে সেই ইউনিটগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে, সেটাকে আমরা বলি এসআই সিস্টেম। তো এসআই সিস্টেমকে নিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। এর পরের যে কনসেপ্টটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ দিয়ে, ডাইমেনশন বা মাত্রা। প্রথমে আমরা জিনিসটা কি একটা বুঝে নিই যে ডাইমেনশন বা মাত্রা কি। ডাইমেনশন বা মাত্রা হচ্ছে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, ধরো ফোর্স, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্যে এক্সপ্রেস করা হয়, তার মানে এটা হচ্ছে তোমার মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে যে এল বাই টি টু দি পাওয়ার 2, ঠিক। তো এম এল টি টু দি পাওয়ার -2, যখন এটাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্যে এক্সপ্রেস করা হবে, সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির যে পাওয়ার গুলো থাকবে সেই পাওয়ার গুলোকে আমরা বলবো ডাইমেনশন। তার মানে আমি বলতে পারি এক্ষেত্রে এরকম করে লিখি এটাকে, ডাইমেনশন অফ ফোর্স আর 1 in mass, 1 in length and -2 in টাইম। এইভাবে আমরা এটাকে প্রকাশ করি। অর্থাৎ কি, যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে রিপ্রেজেন্ট যখন করলাম, তখন পাওয়ারে যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলোকে আমরা বলবো ওই সিস্টেমটার বা ওই যে ডিরাইভড কোয়ান্টিটি, ওই ডিরাইভড কোয়ান্টিটির ডাইমেনশন। দ্বিতীয় কনসেপ্ট কি? দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে যে ডাইমেনশনাল ইকুয়েশন। তো এই ডাইমেনশনাল ইকুয়েশন কোন জিনিসটাকে বলা হয়? আমরা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ইকুয়েশন পাই, যেমন এক্ষেত্রে কি পেয়েছি, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এটাকে বলা হয় একটা ইকুয়েশন, করেসপন্ডিং একটা ইকুয়েশন পাই, কোনো না কোনো ইকুয়েশন। যখন সেই ফিজিক্যাল কোয়ান্টিটির যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলোকে যখন ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে প্রকাশ করা হয়, যে টার্মটা পাই এম এল টি টু দি পাওয়ার -2, এই ইকুয়েশনটাকে আমরা বলছি ডাইমেনশনাল ইকুয়েশন। তাহলে দুটো ইকুয়েশনের এখানে কনসেপ্ট পেলাম, একটা হচ্ছে করেসপন্ডিং ইকুয়েশন যেটা আমরা ফিজিক্সের বিভিন্ন জায়গায় পাই, আর আরেকটা হচ্ছে ডাইমেনশনাল ইকুয়েশন যখন তাকে তার ডাইমেনশন আকারে প্রকাশ করা হয়। আর এখানে আমরা কি করি, একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। যখন এরকম করে ব্যবহার করি তখন এই ইকুয়েশনটা হয়ে দাঁড়ায় ডাইমেনশনাল ইকুয়েশন। আর ডাইমেনশন গুলো কি কি এখানে যেগুলো থাকবে 1 1 -2, এটাকে বলা হয় ওটা ডাইমেনশন। এই ডাইমেনশন ব্যবহার করার তৃতীয় নাম্বার কনসেপ্ট, সেটা হচ্ছে যে কতগুলো অ্যাডভান্টেজ আছে। যদি তুমি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট বের করতে চাও, ধরো বলা হলো ওয়ার্কের ইউনিট কি, সেক্ষেত্রে আমরা ডাইমেনশন অ্যানালিসিসের কনসেপ্ট ব্যবহার করব। যেমন এক্সাম্পল হিসেবে দেখে নেই, ওয়ার্কের অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে W ইজ ইকুয়ালস টু F ইন্টু S। তো এর ডাইমেনশন হয়ে যাবে এরকম, W একটা ডাইমেনশনাল ইকুয়েশন, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, অর্থাৎ দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। অর্থাৎ W এর ডাইমেনশনস কি কি আছে, 1 in m, 2 in l and -2 in t। এইবার আমি করব কি, যদি আমাকে বলা হয় ওয়ার্কের ইউনিট কি, তাহলে আমি এরকম করে বলতে পারি যে এসআই তে লিখছি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। তার মানে আমি কি করি, ডাইমেনশন ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমি সেখান থেকে ইউনিট বের করে নিতে পারি, প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট কি, এটাকে ব্যবহার করে আমরা ইউনিট চেঞ্জ করতে পারি। ইউনিট চেঞ্জ বলতে সিস্টেম অফ ইউনিট চেঞ্জ, অর্থাৎ একটা সিস্টেমে তোমাকে দেওয়া আছে, যেমন ধরো এটা কিসে দেওয়া আছে, এটা দেওয়া আছে এমকেএস পদ্ধতি, তো তোমাকে বলা হলো সিজিএস পদ্ধতিতে শিফট কর, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? তো সেক্ষেত্রে করার জন্য
আমরা এরকম কনসেপ্ট ব্যবহার করতে পারি, এই ডাইমেনশন কনসেপ্টকে ব্যবহার করব, যেমন কিরকম করে m1 এর পাওয়ার যেগুলো থাকবে, অর্থাৎ এরকম করে লিখতে পারি a l1 টু দি পাওয়ার b t1 টু দি পাওয়ার c, অর্থাৎ এটা আমি করলাম কি এমকেএস পদ্ধতিতে যে সমস্ত ইউনিটগুলো আছে কেজি মিটার সেকেন্ড সেইগুলো, আর ডাইমেনশন এবিসি ইজ ইকুয়ালস টু সিজিএস পদ্ধতিতে যেগুলো আছে তার মাস যেটাকে গ্রাম বলছি সেটাকে m2 দ্বারা প্রকাশ করছি, আর সেম ডাইমেনশন হবে, ডাইমেনশন পাল্টাবে না, l2 টু দি পাওয়ার b t2 টু দি পাওয়ার c। এবার আমি করব কি এই বোথ সাইডে n1 n2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এই n1 n2 তুমি যেহেতু সিজিএস এ বের করছো, তার মানে n2 এর মানটা যদি তুমি বের করে নিতে পারো তাহলে তোমার খেলা শেষ হয়ে যাবে। n2 সমান দাঁড়াচ্ছে n1 m1 বাই m2 টু দি পাওয়ার a l1 বাই l2 টু দি পাওয়ার b t1 বাই t2 টু দি পাওয়ার c। এখান থেকে আমরা করব কি n2 এর মান বের করে নেব, n2 এর মান বের করে নিলে কি হবে সেটা চলে আসবে সিজিএস পদ্ধতিতে এমকেএস এর সঙ্গে সিজিএস এর একটা রিলেশন। n1 n2 কি, n1 n2 হচ্ছে সেই পরিমাণটা আমরা ব্যবহার করেছিলাম n1 u1 is equals to n2 u2, এটা ইউনিট আলাদা ইউনিট, এটা সেকেন্ড প্রথম ইউনিট, এটা সেকেন্ড ইউনিট, তাহলে এক্ষেত্রে এই যে ম্যাগনিটিউডটা হচ্ছে সেই ম্যাগনিটিউডটাই এটা n2 আর n1। তো আমরা সেটাকে কাজে লাগিয়ে এরকম করে ডাইমেনশন কনসেপ্টকে কাজে লাগিয়ে একটা সিস্টেম অফ ইউনিট থেকে অন্য সিস্টেম অফ ইউনিটে আমরা শিফট করতে পারি। এরপর এর কতগুলো লিমিটেশন আছে। কিরকম লিমিটেশন? যদি তোমার ইকুয়েশনে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে, যেমন স্টোকসের সূত্রে সান্দ্রতা বলের ইকুয়েশন হচ্ছে F is equals to 6 পাই ইটা ভি আর। তো এখানে দেখো একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে এই কনস্ট্যান্ট টার্মের কোনো ডাইমেনশনে কোনো পার্টিসিপেশন নেই, তো কনস্ট্যান্ট টার্ম সম্বন্ধে কোনো ইনফরমেশন দিতে পারবে না, কনস্ট্যান্ট টার্মের মাত্রাও এখান থেকে হবে না কিছু অ্যানালিসিস করা, এটা একটা কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট কি? দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে যে এই রকম যে রিলেশন আছে s is equals to ut plus half at স্কয়ার, এই যে রিলেশন আছে এই রিলেশন গুলো আমরা ডাইমেনশন অ্যানালিসিস প্রসেসের মধ্য দিয়ে বের করতে পারবো না, এগুলো হচ্ছে লিমিটেশন। পঞ্চম বা শেষ কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এরকম, ডাইমেনশনাল ইকুয়েশনের কতগুলো প্রপার্টি আছে। ডাইমেনশন ইকুয়েশনের কি প্রপার্টি আছে? ধরো তোমাকে একটা কোনো ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে, কিরকম? ধরো এই ইকুয়েশনটাই s is equals to ut plus half at স্কয়ার। তো এইটা যদি ডাইমেনশন ইকুয়েশনের সাহায্যে লেখা হয়, তো এইরকম করে বলা হয় যে ওই ইকুয়েশনের বাম দিকে প্রতিটা টার্মের যে ডাইমেনশন হবে, ডান দিকে প্রতিটা টার্মের ডাইমেনশন একই হবে, অর্থাৎ এটার যে ডাইমেনশন হবে এল, তাহলে এটার ডাইমেনশনও হবে, দেখো ভালো করে লক্ষ্য করো, অর্থাৎ এল, আর এটারও ডাইমেনশন হবে এল, প্রত্যেকের ডাইমেনশন কি হচ্ছে সেম হচ্ছে। তো এই কনসেপ্টটাকে আমরা প্রচুর র্যান্ডমলি ব্যবহার করব ইকুয়েশনের বাম দিকে প্রতিটা টার্মের, এগুলোকে বলা হয় টার্ম, প্রতিটা টার্মের যে ডাইমেনশন হবে ডান দিকেও প্রতিটা টার্মের ডাইমেনশন সেম হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদি তোমাকে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে কিছু দেওয়া থাকে, যেমন ধরো ক্যাপাসিটারে যখন কারেন্ট ফ্লো করে ডিসি কারেন্ট, তো সেক্ষেত্রে তার ইকুয়েশনটা দাঁড়ায় এরকম I is equals to I0 e to the power minus t by tau। তো এক্ষেত্রে তোমাকে বললো যে টাউ এর ডাইমেনশন বা মাত্রা কি হবে। তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে যদি কোনো এক্সপোনেনশিয়াল টার্ম দেওয়া থাকে, তাহলে এক্সপোনেনশিয়াল টার্মের এখানটায় যে পাওয়ারে যে টার্মটা থাকে সেই টার্মের ক্ষেত্রে তার ডাইমেনশন যেটা হয় সেটা হচ্ছে যে 1 দাঁড়ায়, তার মানে টি বাই টাও এই পুরাটার ডাইমেনশন হবে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0, অর্থাৎ ওই জন্য আমি এটাকে 1 ধরে নিই মনে রাখার জন্য। তো এটা যদি হয় এটাকে আমি বলতে পারি টাও ইজ ইকুয়ালস টু টি, মানে টাও এর ডাইমেনশন টি এর ডাইমেনশনের সঙ্গে সমান হয়ে যাবে। তো এক্ষেত্রে এই কনসেপ্টটা মাথায় রাখবে। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এসএইচএম এর ইকুয়েশন y is equals to a sin omega t plus phi
এক্ষেত্রেও একই, এই যে অ্যাঙ্গুলার পার্টটা যেটা আছে, এই অ্যাঙ্গুলার পার্টটার ডাইমেনশন এরকম ধরে নেওয়া হয় 1, মানে প্রত্যেকের ডাইমেনশন ক্ষেত্রে 0 ধরে নেওয়া হয়, 0, m⁴0, l⁴0, t⁴0। তো এটাকে কাজে লাগিয়ে আমরা ডাইমেনশন বের করি।